তোরে পায়ে হেঁটে হজ করতে যেতে বলছে কে? দেশ বাছাইয়ের ক্ষেত্রে কেন আফ্রিকান বা এই ধরনের দেশকে আপনি পছন্দ করলেন? এখন ইথিওপিয়া যে 5 দিন ছিলাম, এই 5 দিন দেখলাম অধিকাংশ মানুষ উলঙ্গ, তাদেরকে এমন কিছু কি খেতে দেখেছেন যেটা দেখে আপনার কাছে অবাক লেগেছে যে এই কি খাচ্ছে? রক্ত খায়। ব্লাড মানুষের? হ্যাঁ, সিরিয়াসলি? ইয়া আচ্ছা। আপনি জিনিসটা আমি পড়ছেন একরকম, উপস্থাপনা করছেন আরেক রকম। দর্শক, সময় টেলিভিশনে আজকে এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় একজন ট্রাভেল ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটর, তিনি হচ্ছেন আলিফ মাহমুদ। আজকে তার সঙ্গে আড্ডা দেব। বিশেষ করে তিনি অনেক দেশে ঘুরছেন, আফ্রিকান কান্ট্রিগুলোতে বেশ ঘোরাফেরা করছেন। সেই বিষয়গুলো সম্পর্কে আসলে আমারও জানা আছে, আপনারা আশা করি জানবেন, শুনবেন এবং ভালো লাগবে। তারপর কি অবস্থা, আপনার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। আপনার মুখ্য পরিচয় যদি আমি দিতে চাই তাহলে বলতে হবে যে পায়ে হেঁটে প্রথম আপনি মনে হয় বাংলাদেশ থেকে হজ করেছিলেন এবং এটা দিয়ে জি। মনে হয় আপনি খুব আলোচনায় এসেছেন, জি। রাইট? হ্যাঁ, সেটাও 2024 সালের ঘটনা, 23 সালে। 23 সালের ঘটনা। তারপর আপনার সঙ্গে আবার দেখা হয়, কথা হয়। আমি এরপর থেকে শুরু করতে চাই। এরপর কয়টা দেশে গেলেন এ পর্যন্ত? এবার গেছি 12টা, আর আগে সব আগে মিলে এখন পর্যন্ত 16-17টা হয়েছে। 16 থেকে 17টা দেশ হয়েছে। গতবারে আলিফ আর এবারে আলিফের মধ্যে আমি একটা পার্থক্য দেখতে পাচ্ছি। যেমন আপনি একটু ধরতে পারেন কিনা বলি, আপনি কি মনে করেন? আমি মনে হইতেছে আমি আগের মতোই আছি। গতবার আমি যখন আলিফ ইন্টারভিউ নিয়েছিলাম, আলিফ তখন সদ্য পায়ে হেঁটে হজ করে এসেছিল, লম্বা একটা জোব্বা গায়ে ছিল, দেখতে খুব হুজুর লাগতো। এবার একটু আমি আলিফকে অন্যভাবে দেখছি আর কি। আমি আগেও তখন এই যে সৌদি আরব, বাংলাদেশ থেকে যে পায়ে হেঁটে সৌদি আরব গেছি, প্যান্ট শার্ট পরেই কিন্তু গেছি। তো যখন পাঞ্জাবিটা পরি বা টুপি পরি, যখন পড়তে ইচ্ছা করে আর কি, সবসময় তো পড়তে ইচ্ছা করে। এটা আমি আসলে বলতে পারতেছি না। আমি আগের থেকেও যে এরকম না, সবসময় পাঞ্জাবি পরতাম। এই বাংলাদেশ থেকে সৌদি গেছি, এটাও কিন্তু এই প্যান্ট শার্ট পরেই গেছি। কিন্তু সৌদি থেকে আসার পর তো আপনি যখন স্বাভাবিক একটা ইসলামিক ড্রেস বা পোশাক পরেছিলেন, তখন আপনি আমাকে মজা করে বলেছেন যে ভাই এখন আমার তো প্রচুর ওয়াজের অফার আসে, হ্যাঁ, ওয়াজ করতে আসে ডাকে, তো। সেটা কি এখন আসে? হ্যাঁ, এখন যান আপনি ওয়াজ করতে? এই যে ধরেন সুন্দরবন গেছিলাম, হুম। যাওয়ার পরে এক লোক বলতেছে ওয়াজের অফার দিছে, আচ্ছা। বলতেছে ওয়াজ করতে। পরবর্তী আমার নাম্বার রাখছে, ঠিক আছে, আমি এমনি নাম্বার দিছি। নাম্বার রেখে তারপর রেগুলার ফোন দিত, বলতেছে ভাই ওয়াজে আসেন, ওয়াজে আসেন, ওয়াজে আসেন। এরকম বাংলাদেশে আসার আগে থেকে আসার পরে অনেকগুলো অফার পাইছি, ওয়াজের আচ্ছা। অফার। তো কেন আপনাকে ওয়াজ করতে ডাকে কেন? ওয়াজ তো করে হচ্ছে ধরুন আমাদের যারা হচ্ছে বাংলাদেশে ইসলাম আসলে সম্পর্কে খুব জ্ঞানী, হ্যাঁ, আলেম ওলামারা। আপনাকে কি কারণে তারা মানে ইয়া করতে ডাকে, ওয়াজের জন্য অফার দেয়? আমি আসলে জানি না, আমার আসলে এত জ্ঞান নাই, যার হ্যাঁ। কারণে আমিও যাইনি। আসলে এই ব্যাপারে ফতুয়া বা ওয়াজে ইয়া করবে আলেম সমাজ, আমার এইরকম জ্ঞান নাই, তার কারণে আমি যাইনি। যেমন আফ্রিকা বিভিন্ন দেশ, আমি কোনো আজ পর্যন্ত যতগুলা দেশে গেছি, কোনো দেশে দেখি নাই ওয়াজ হয় বা এই টাইপের কিছু। কিন্তু সবাই দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যে সোমালি ইয়ার যে মানুষগুলো আছে, দেখলাম কেনিয়াতে প্রায় 20 লক্ষ মানুষ আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। ফজরের নামাজে গেলে সবচেয়ে বেশি মানুষ পাবেন, এত পরিমাণে নামাজ পড়ে। কোনো মানুষ দেখলাম না আজ পর্যন্ত তারা ওয়াজ করে বা কিছু করে না। আমরা বাংলাদেশের মানুষ ওয়াজও করি, নামাজও পড়ি না, রোজাও রাখি যাই হোক, না আমরা ঠিক কিন্তু মতো। আবার ওয়াজ বিরোধী না। ওয়াজের একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে যে আসলে ইসলামকে জানা যায় ওয়াজের মাধ্যমে, মানুষ অবশ্যই। ধর্ম না, সম্পর্কে আমি জানতে ওইটা পারে। বুঝাতে চাই না, আমি আমি জাস্ট বুঝাতে চাইছি আমরা শুধু ওয়াজ শুনি কিন্তু আমরা কাজের কাজ কিছুই করি না। সেটা হইতে পারে হয়তো বা, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কন্টেন্টে আমি একটা প্রশ্ন খুবই পাই। সেই প্রসঙ্গের পর আমি আফ্রিকায় চলে যাব। যেহেতু আপনি পায়ে হজ করতে গিয়েছিলেন, পায়ে হেঁটে, সো অনেকে কমেন্ট করে তোরে পায়ে হেঁটে হজ করতে যেতে বলছে কে? এটা তো মানে আপনিও দেখেন। জি, কেন যাচ্ছেন বা আপনি পায়ে হেঁটে হজ করে গেলেন কেন হজ করতে? আসলে মূল জিনিসটা হচ্ছে আমার অনেক দিনের পরিকল্পনা ছিল যে আমি নিজেকে পরিবর্তন করব। হুম। আমি তো এলাকায় বন্ধু বান্ধবের সময় সারাদিন আড্ডা দিতাম, প্ল্যানিং করি আমি সামনে আগাইতে পারি না। তখন চিন্তা করলাম তার মানে এই আড্ডাটা থেকে আগে আমার বাইরে দিব, আগে আমার এটার থেকে বাইরে দিতে পারলে তারপর আমি কিছু করতে পারবো। তো বহুত চেষ্টা করছি, বন্ধু আড্ডা থেকে আর বাইরে দিতে পারি না। তারপর সাইকেলে 64 জেলা ঘুরলাম। তখন আমার চিন্তা এলো যে আমি যদি সাইকেলে হাইটা যদি সৌদি আরব যাইতে পারি, তাইলে আমি এই আড্ডাটা থেকেও বাইরে হবো এবং একজন ভালো মানুষ হিসেবে পরিবর্তন হইতে পারবো, একজন ভালো মানুষ হইতে পারবো, একজন আল্লাহ মানুষ হইতে পারবো, সব দিক দিয়ে 100-100 হবো। তখন যে আমি আমার কাজগুলো করতে আচ্ছা, পারবো, সেই এই কনসেপ্ট চিন্তা থেকে থেকে। আপনি আসলে পায়ে হেঁটে হজ করতে জি। গিয়েছিলেন, কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক। কেউ বলেছে যে আধুনিক যুগে এসে পায়ে হেঁটে হজ করলে সে হজ কবুল হবে না, হ্যাঁ, আরো অনেক কিছু আছে, সেই বিষয়ে এইগুলা আমরা না সব যাই। আল্লাহ দেখবে, আমি জানি না। হ্যাঁ, সেটাই আসলে হজ করেছেন, সেটা আল্লাহর জন্য, বিষয়টা আসলে আল্লাহর উপরে আমরা ছেড়ে দিই, সেটা নিয়ে আমরা না যাই। আপনি রিসেন্টলি অনেকগুলা দেশে গিয়েছেন, আমি দেখেছি যে আপনার দেশ বাছাই করার ক্ষেত্রে কিছুটা বৈচিত্র্যতা আছে। মানুষ ইউরোপ
ইউরোপে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে, বা পার্শ্ববর্তী নেপাল শ্রীলঙ্কা যাচ্ছে, আপনি যাচ্ছেন রুয়ান্ডায়, আপনি যাচ্ছেন উগান্ডায়, আপনি যাচ্ছেন কেনিয়াতে, অর্থাৎ আফ্রিকান অনেকগুলো দেশকে গিয়েছেন এবং কিন্তু খুব উন্নত দেশ না। প্রথম প্রশ্ন হচ্ছে যে দেশ বাছাইয়ের ক্ষেত্রে কেন আফ্রিকান বা এই ধরনের দেশকে আপনি পছন্দ না, করেন? আপনার প্রশ্নটা কিন্তু আমি বুঝতে পারছি কোন থিঙ্কে করছেন, তারপর আমি উত্তর দেই। আমার এবার ইয়েটাই ছিল, থিঙ্কটা ছিল পুরো টানা 2-3 বছর আমি আফ্রিকাতে থাকবো। আচ্ছা। আফ্রিকার দেশগুলো এমন টাইপের, পৃথিবীর অন্য দেশগুলো দেখবেন তারা বর্তমান যে ইয়াটা আছে ডিজিটাল যুগ, তারা দুনিয়া সম্পর্কে অনেক ভালো বুঝে, কিন্তু আফ্রিকার মানুষের টোটালি নলেজ নেই। আমি যখন সর্বপ্রথম ইথিওপিয়া গেছিলাম ওই যে হজের সময়, কারণ আমার হজের ভিসা নেওয়ার জন্য আমার এক্সিট কইরা ইথিওপিয়া যায়, তারপর আবার সৌদি আরব ঢুকতে হয়েছে। তারপর আমি আমি কিন্তু হজের বিষয়ে ইথিওপিয়া থেকে সৌদি আরব ঢুকছিলাম, তারপর হজ করছি। তো তখন ইথিওপিয়া যে 5 দিন ছিলাম, এই 5 দিন দেখলাম অধিকাংশ মানুষ উলঙ্গ। ইথিওপিয়াতে হ্যাঁ, তারা কি মুসলিম? ওই দেশটা মুসলিম কম আছে, তো অনেক মানুষ আছে উলঙ্গ। মানে এর এখনো অনেক এমন পিছিয়ে এক আছে। কালচার, আমি মনে হইতেছে আমি মনে হয় পৃথিবীর বাইরে চলে আসছি, এরকম মনে হইতেছে আমার কাছে। তারপরে আমি এই যে ওইখান থেকে ঘুরে আসলাম, তারপর আমি চিন্তা করলাম যে ওই যে পুরো আফ্রিকাটা আমার ঘোরা উচিত। ওইখানে ঘুরলে আমি বুঝবো আমাদের পূর্বপুরুষ, মানে পূর্বপুরুষ বলতে মনে হয় আজ থেকে 400-500-1000 বছর আগে, 2000 বছর আগে, 5000 বছর আগে, মানে ওই সময় পৃথিবীটা মানে কিভাবে চলছে, এগুলা কিন্তু আফ্রিকা ঘুরলে অনেকটা বোঝা যায়। ওখানে প্রচুর পরিমাণে এখনো আদিবাসী আছে। তানজানিয়াতে 39,000 বছর পুরাতন আদিবাসী আছে, ইথিওপিয়াতে 13,000 বছর পুরাতন আদিবাসী আছে। তো এই জন্য মূলত এবার চিন্তা করছি আমি আফ্রিকা পুরাটা টানা 2-3 বছর থাকবো। কিন্তু কপাল খারাপ, আমি আফ্রিকা যাইতে যাইতে আমার 9 মাস চলে গেছে, লাস্টে 3 মাস শুধু ছিলাম, এবং লাস্টে দেশের কথা বারবার মনে পড়াতে আমি দেশে চলে আসছি। এবং আপনি একটা কিন্তু পোস্ট আপনি দিয়েছেন যে আপনি ভোট যে দেবার থিঙ্কে জন্য দেশে পোস্টটা এসেছেন। করছেন ওইটাও বলি, ওইটাও কিছুটা সত্য আংশিক। কারণ বাংলাদেশের পাসপোর্টের এমন এক অবস্থা, খুবই ভয়াবহ অবস্থা। এক সময় তো গত 1 বছর আগেও প্রায় মনে হয় 40-50টা দেশে যাওয়া যেত, ভিসা পাওয়া যেত বা ভিসা লাগতো না। এই লাস্ট 1 বছরের মধ্যে 20টা দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে মিনিমাম। আচ্ছা। এই যে তানজানিয়ার মধ্যে এই সাইডে যে কয়টা দেশ আছে, তানজানিয়া, কিরগিজস্তান, উজবেকিস্তান, এখানে যে কয়টা দেশ আছে 5-6টা দেশ একসাথে, সবগুলো বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। ভিয়েতনাম বন্ধ করে দিল। তারপরে এই যে ইথিওপিয়ার ভিসা কিন্তু আমি রিজেক্ট খেয়েছি। তারপরে রিজেক্ট খেলাম ইয়ার বিষয়, তানজানিয়ার বিষয়, আফ্রিকার দেশ আরেকটা তানজানিয়া। এই এই ভিসা কিন্তু কিছুদিন আগে পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না। এগুলা এরকম না যে খুবই আহ, ইউরোপ আমেরিকার মতো কোনো কান্ট্রি, এগুলো সবাইরই ভিসা দেয়, খালি এখন বাংলাদেশকে ভিসা দেয় না। আপনার পাসপোর্টে কয়টা দেশে ভিসা লাগানো আছে এই মুহূর্তে? এখন তো 16-17টা লাগানো আছে। 16-17টা ভিসা থাকার পরও ইথিওপিয়ার মতো দেশ আপনাকে না, ভিসা তারা দিচ্ছে তো না। আসলে জানে না ভিসাটা কি অ্যাপ্লাই করছে, তারা তো এটা আমি অনলাইনে অ্যাপ্লাই করছি, আচ্ছা। জাস্ট আমার পাসপোর্টের ছবি আর হচ্ছে আমার এখন তারা যদি বুঝতো যে আমি রিয়েল ট্রাভেলার বা এমবাসি ফেস করে একটা ভিসা নেওয়া একরকম, আর একটা অনলাইনে Online আবেদন এর করে মধ্যে ভিসা নেওয়া একরকম। অনেক। তাহলে আমি তো অনলাইনে আবেদন করছি, তারা কিভাবে জানবে আমার পেজের মধ্যে কয়টা ভিসা আছে কি নাই। আর ভিসা যে অ্যাপ্লাই করে রিজেক্টও করে নাই, রিজেক্ট হয়েছে কিভাবে, আমি পেমেন্ট করছি ভিসার, পেমেন্টের 1 মিনিটের মধ্যেই, 1 মিনিটও না, সাথে সাথে মেলের মধ্যে মেসেজ আসছে ভিসার রিজেক্ট। আচ্ছা, তো তার মানে এটা কেউ রিজেক্ট করে নাই, এটা কম্পিউটার থেকে সিস্টেম থেকেই অটো রিজেক্ট দিয়েছে। তারপরে আমার আরো কয়েকজন ভাই ব্রাদার অ্যাপ্লাই করলো সেম। তো বাংলাদেশের জন্য বর্তমানে সালাউদ্দিন সুমন ভাই আর চিনবেন, ট্রাভেলার একজন, ওই ভাই ওই বললো বন্ধ। তো অনেক অনেকজনেই এরপরে অ্যাপ্লাই করছে কিন্তু রিজেক্ট খেয়েছে। ঠিক আছে, আমরা রিজেক্টের প্রসঙ্গে না এসে আপনার ঘোরাঘুরির প্রসঙ্গে আবার চলে আসি। আফ্রিকার কোন কোন দেশে গিয়েছেন? ইথিওপিয়া, তারপর এবার হ্যাঁ এবার গেছি হচ্ছে উগান্ডা, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া, এই 3 দিয়ে গেছি। 3টাতে গিয়েছেন। উগান্ডা প্রসঙ্গে কিন্তু আমরা খুব হাসাহাসি করি, আমরা কিন্তু কিছু হলে কিন্তু উগান্ডার পার্থক্য দেই, তাই না? তো উগান্ডা দেশটা আপনি কেমন দেখেছেন? আসলে উগান্ডা নিয়ে তো আমরা বাংলাদেশের মানুষ সবসময়, আমি নিজেও হাসাহাসি করি, কিছু হলে প্রচুর উগান্ডায় হাসাহাসি চলে করছি। যায়। আসলে তারা খুবই ভদ্র, এক মানে অমায়িক। আমরা আফ্রিকা বলতে বুঝি তারা মানুষগুলা খুবই খারাপ, এগুলো আসলে সরাইছি আমরা নিজেরাই। আমরা যারা অনেকে কন্টেন্ট বানায়, তারা আসলে ভিউর জন্যই বলতে পারেন, তারা নেগেটিভিটি বেশি ছড়ায় যে এই জায়গাটা খুবই খারাপ, এখানে আইসেন না। কিন্তু তাহলে সে কেন গেল, সে তো ভিডিও করছে এখানে যায়। এগুলো আসলে নেগেটিভিটি ছড়ানো হয়, বোঝানো হয় যে তারা অনেক খারাপ। এই যে আমি থাইল্যান্ডে গেলাম, সবাই বলে থাইল্যান্ড খারাপ, আমি থাইল্যান্ডে কিছু খারাপ দেখিনি। আচ্ছা, এখন মানুষ যায় খারাপ জায়গায়, তাহলে তো খারাপ দেখবই। আমি তো খারাপ কিছু দেখিনি। আমি দেখলাম ওইখানে মানুষ হিজাব পরে ঘুরে,
মানে উল্টাপাল্টা কোনো চলাফেরা আমি দেখিনি। থাইল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, কিন্তু মানুষ গেছে ওই মনে করেন যেগুলা পাতায়া বা পর্যটন স্পটগুলো। পাতায়া, তারপরে ফুকেট বলে মনে হয়, এইসব জায়গায় গেছে। তো ওইসব জায়গায় তারা তো এগুলা তাদের বিজনেসই হলো ওই দুইটা জায়গা দিয়া, বিদেশিরা আসবে এখানে টাকা খরচ করবে। তা আপনি ওখানে যান কেন? এটা তো আমাদের নিজের লোভের কারণে আমরা যাই। হুম হুম। ব্যক্তির একটা লোভ আছে না, এই লোভ থেকে যায়। এটা আমাদের নিজের সমস্যা, আমরা তো আরেকজনের দোষ দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, আমরা উগান্ডা প্রসঙ্গে আসি। ধরুন উগান্ডার দেশটা আসলে কতটা উন্নত। আরেকটা হচ্ছে, আমি নিজেও কিছু কন্টেন্ট দেখি যে যারা আফ্রিকান দেশগুলোতে ব্যবসা করে বলে যে লোহার শিকল টিকল দিয়ে বা মানে অনেক একটা আবদ্ধ জায়গায় তো ব্যবসা করতে হয়, নাহলে নাকি এসে ডাকাতি হয়ে যায়, জিনিসপাতি নিয়ে যায়, মানুষকে খুন খারাপ করে ফেলে। সেখানে আপনি ওপেন প্লেসে ঘুরছেন সাইকেল নিয়ে হেঁটে হেঁটে, বিষয়গুলো আসলে আমি কতটা? তো এবার উগান্ডা ঘুরলাম, দেখছেন আমি কিন্তু হাইটে ঘুরছি এবার উগান্ডা। হ্যাঁ, হাইটে করছি প্লাস হাইকিং, হিচেকিং করছি, মানে লিফট নিছি, মানুষ অচেনা মানুষের গাড়িতে লিফট নিছি। এখন যদি ওই দেশটা এতই খারাপ হইতো বা মানুষ যদি খারাপ হইতো, তাহলে এই অচেনা মানুষের যে গাড়িতে আমি লিফট নিছি, সে তো তার গাড়িতে উঠে আমার গায়েব করে ফেলতে পারতো। এরকম তো কিছু আমি দেখিনি। তারা খুবই অমায়িক, তাদের মধ্যে সরলতা আছে যে সরলতা আমাদের মধ্যে নাই। তারা খুবই ভালো। আর তাদের অধিকাংশ মানুষের জীবনযাপন কাটে হচ্ছে কলা খেয়ে। মানে কলা? এত পরিমাণে কলা গাছ আমি আমার লাইফে দেখিনি। উগান্ডাতে? মানে পৃথিবীর সব দেশ মিলেও এত কলা গাছ দেখিনি। উগান্ডায় এত কলা গাছ, যেখানে তাকাবেন সব কলা গাছ। তো সব যত ব্যবসায়ী দেখবেন সব কলা ব্যবসায়ী, অর্ধেক ব্যবসায়ী কলা ব্যবসায়ী। সেখানে বাংলাদেশি তো অনেক আছে দেখলাম। বাংলাদেশি যারা আছে, একজন ভাই আছে, উনি ওইখানে ফার্ম দিছে, হ্যাঁ, প্রায় সম্ভবত ভেড়ার ফার্ম বা 20 something। কিলোমিটার একটা জায়গা কিনছে, মানে লম্বা 20 কিলো, কত হাজার একর জানি আমি ভুলে গেছি। মানে বাংলাদেশি উনি মানে এখানে মনে করেন কিনেছে। লম্বা এই জায়গাটা 20 কিলোমিটার, এত বড় জায়গা কিনছে। উনি ফান্ড নিছে, বিভিন্ন মানুষ থেকে ফান্ড নিয়ে ওখানে ফার্ম দিছে। কিসের ফার্ম দিয়েছে সেটা? এটা হচ্ছে গরু, ছাগল, আচ্ছা, তারপরে চাষ, সব মিলে আর কি। তো উনি এখানে খুব নির্বিঘ্নে ব্যবসা করছে। ব্যবসা না, এটা হচ্ছে এখন মাত্র শুরু করলো, চলতেছে 3 বছর হয়ে গেছে। এটার ফল উনি পাইতে পাইতে যতটুকু বুঝলাম আরো মনে হয় 2-4-5 বছর লাগতে পারে। তো উগান্ডা প্রসঙ্গে যে প্রশ্ন একটা কথা বলতে চাই, যে প্রত্যন্ত গ্রামে গিয়েছেন আমি দেখলাম, ভাষা তো একটা ফ্যাক্ট, তাই না? ধরুন আমিও দু এক জায়গায় গিয়েছি, দেখলাম যে অনেকেই খুব একটা কথাই বোঝে না, মানে মানে আমার যে প্রয়োজনীয় বিষয়গুলো বোঝাবো সেটা বুঝতে কষ্ট হয়। সেখানে আপনি প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন, গ্রামে যাচ্ছেন, ওদের সঙ্গে আসলে ভাষাগতভাবে আপনি অ্যাডজাস্ট হচ্ছেন কিভাবে? এখন অনেকে হয়তো বিশ্বাসও করবে না, হুম। তাদের কিন্তু হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তারা, আপনি যেখানেই যান, যে 2 বছর বা 3 বছর বাচ্চা আছে তারাও ইংলিশ বলতে পারে। তো তাদের সাথে কথা বলতে আমার কোনোদিনই সমস্যা হয়নি। উল্টা আমি নিজে মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই কোন ওয়ার্ড বলবো, কি বলবো, কারণ আমি ইংলিশে তো পারদর্শী না। হুম হুম। তারা খুবই ভালো ইংলিশ পারে। মানে এই যে আফ্রিকান সব দেশেই নাকি উগান্ডার কথা আফ্রিকার শুনছেন? অধিকাংশ দেশে সবাই ইংলিশ পারে, অধিকাংশ দেশ। আচ্ছা। তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে যার যার নিজের দেশের ভাষা, কিন্তু তারা ইংরেজিটা বেশি ব্যবহার করে। আবার অনেকে আমার একটা ভিডিওতে নেগেটিভ ভাবে কমেন্ট করছিল, সেটা হচ্ছে আমি একটা ভিডিও ছাড়ছিলাম, বলছিলাম যে আফ্রিকার মানুষ প্রচুর পরিমাণে ইংরেজি পারে। তো সবাই বলতেছে যে তাদের ভাষাই নাকি ইংলিশ। আসলে তাদের ভাষাটা ইংলিশ না, তাদের হচ্ছে ভাষা অন্যটা, কিন্তু তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। কেনিয়া গিয়েছিলেন, আমি যতটুকু জানি কেনিয়াতে তো অনেক দ্বন্দ্ব আছে, বিশেষ করে ধর্মীয় অনেক মারামারির খবরও সেখানে আসে। বিভিন্ন এলাকা অধ্যুষিত, যেমন মুসলিমদের একটা অধ্যুষিত এলাকা, খ্রিস্টানদের অধ্যুষিত এলাকা। কেনিয়ার মানুষকে নিয়েও তো আমরা অনেক কিছু শুনি, ওখানে গিয়ে ভয় লাগেনি আপনার? একটা জিনিস হলো ভাই শোনা, আর একটা জিনিস আমিও কিন্তু খুব আতঙ্কে ছিলাম প্রথম প্রথম। আমি তো সব শুনি, আর শোনা কথা আসলে বিশ্বাস করতে নাই। তো আমি এবার যখন সৌদি আরবের থেকে আফ্রিকা দিয়ে ঢুকতেছি, আমি কিন্তু সবসময় মোবাইল দিয়ে ভিডিও করতাম। এবার কিন্তু আমি আফ্রিকা দিয়ে ঢুকে মোবাইল দিয়ে ভিডিও করি নাই। কি চিন্তা দিয়ে বলছেন? চিন্তা করছি মোবাইল দিয়ে যদি ভিডিও করি, মোবাইলটা থাপা দিয়ে লয়ে গেলে গা। এটা লাগে করছি কি, আমি আমার যে অ্যাকশন ক্যামেরা ছিল সব অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করছি। আফ্রিকার মানে সবাই পছন্দ করে, তাদের যে কালচার, প্রতিটা মানুষ তাদের নিয়ে আগ্রহ জানতে। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ যারা আফ্রিকাতে যায়, তারা ভুল নেগেটিভ জিনিসগুলো দেখায়, নেগেটিভ বলে, আসলে নেগেটিভ না। আমি এখন যে প্রসঙ্গে আসতে চাই, ধরুন ভালো মন্দ মিলিয়ে তো মানুষ, তাই না? সো আফ্রিকান অঞ্চলে যে একদম খারাপ মানুষ নেই একদম, তা তো বলা যাবে না। আপনার এই এত খারাপ অভিজ্ঞতার মানুষ মধ্যে কি আপনার পৃথিবীর কোনো কোন দেশে experience নাই হয়নি? ভাই? না, আমি আপনার এই সেই অভিজ্ঞতাটা জানতে চাই যে আপনার এমন কোনো অভিজ্ঞতা হয়নি নেগেটিভ, বা আপনি কোনো বাজে ঘটনার সম্মুখীন হননি সেখানে গিয়ে? আলহামদুলিল্লাহ আমি কোনো বাজে ঘটনার শিকার হইনি। একদমই না। না। আপনি যে প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন, কিন্তু থেকেছেন। তারা অধিকাংশ মানুষ ইয়া করে, ড্রিঙ্কস করে, আচ্ছা। একটু পর পর মদের দোকান। আচ্ছা, ঠিক আছে, আমরা এদিকে আর না যাই। কিন্তু আমি বলছিলাম যে ধরুন আপনি যেহেতু ট্রাভেলার, আপনি তো অবশ্যই গুগল ম্যাপ
অনেক কিছু ফলো করেই বিভিন্ন জায়গায় যান। সো ওইখানকার নেটওয়ার্ক কি খুবই ভালো, যে বা এই যে আমি দেখলাম যে রাস্তাই নেই সেখানে মোবাইল উগান্ডা তো নেটওয়ার্ক 5G ভাই, 5G? 5G ফুল, যেখানে যাবেন সেখানেই ফুল, মানে 100 নেট। তাহলে যদি 5G থাকে আমাদের দেশে, ধরুন এই যে আমাদের দেশের মানুষ যে আমরা এত কিছু দেখছি জানছি, এটার পেছনে তো ইন্টারনেটের একটা অবদান আছে, তাহলে তাদের যেহেতু 5G আছে তাহলে তারা এখনো পিছিয়ে আছে কেন? তারা কি অন্যান্য দেশের কালচার বা অন্য কিছু দেখে না, মোবাইল ইউজ করে না? আসলে তাদের দেশে যে উগান্ডার যে সরকার, সে কিন্তু আমাদের বাংলাদেশে যেমন হাসিনা ছিল হচ্ছে কয় বছর, 17 বছর। উগান্ডার তার নাম সম্ভবত ইদি আমিন, ঠিক আছে, উনি কিন্তু 40 বছর ক্ষমতায় ছিল। এবং আমি যেদিন এবার বাংলাদেশে ফ্লাইট ছিল এর পরের দিন ভোট ছিল কিন্তু ওই দেশে, তো ওইবারও উনি ইলেকশনে জিতে ওনার হয়ে গেছে এবার 45 বছর। আচ্ছা, চিন্তা করেন, একটা সরকার 45 বছর যাবত এখানে আছে। আর আমি যে উগান্ডাতে? হ্যাঁ, আর ইমিগ্রেশন অফিস, যেখানে ইমিগ্রেশন অফিসার বসে আছে, এইখানে এই বিশাল বড় বড় করে পুরো এয়ারপোর্টের মধ্যে ওনার লাগানো, ছবি লাগানো। চিন্তা করেন, এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশন অফিসারের সামনে চেয়ারের ভিতরে পর্যন্ত ওনার ছবি লাগানো, তাহলে ওনার পাওয়ারটা কতটুকু। তার মানে কি ওখানে আসলে গণতন্ত্র নেই, এক না একতন্ত্র বা স্বৈর শাসন যেটাকে বলে, এমন কিছু চলছে? ওরকমই চলতেছে, কিন্তু জিনিসটা হচ্ছে যে ওইখানের মানুষের কোনো মাথা ব্যথা নাই। কারণ ওই মানুষ খারাপ করলেও নিজের দেশের কাজটাও করতেছে, মানে ভালো কাজই করতেছে, শৃঙ্খলা রাখতেছে। এমন কেনিয়াতে আমি যেখানেই গেছি পুলিশ আমার দেখছে, টেকা যাইছে। যেখানে গেছি কেনিয়ার পুলিশ আপনাকে দেখলে টাকা খাবেই, নিশ্চয় কোনো না কোনো ভাবে খাইবেই। একটু আগে তো আপনি টাকা দিলে আপনাকে মানুষ অনেক ভালো না, পুলিশ ওটার একটা কালচার হয়ে গেছে ওদের, কথা ঘুষ খাওয়া বুঝছেন? কালচার। হ্যাঁ, এটা ওদের কালচার, ওরা মনে করে এটা জায়েজ। আচ্ছা, কথা বুঝছেন? এখন ও যদি বুঝতো যে কোনটা পাপ না, তখনই তো এটা না, আমার জিনিসটা। একটা প্রসঙ্গ আছে যে কেনিয়ার পুলিশ আপনাকে দেখলে টাকা চাবে কেন? কি কেন এটা টাকা সবার চায়? থেকে মানে কি কারণে টাকা চায়? ওরা নিবে। এখন আমি যেই দিন ইমিগ্রেশনে নামছি, কেনিয়ার যে এন্ট্রি করছি আমি, তো এন্ট্রি করার পরে কেনিয়ার ইমিগ্রেশন আমার বলতেছে যে প্রথমে ছিল, বলে যে দাও $30 দাও। পরে আমি কইলাম আমার কাছে টাকা নেই। পরে কইতাছে $20 দাও। পরে আমি কই আমার কাছে টাকা নেই, আমার কাছে কার্ড আছে, ঠিক আছে। তো বেটা 2-3 বার আমার কাছে টাকা চাইছে, আমি দেই নি। আচ্ছা, ইমিগ্রেশন অফিসার বুঝেন, ওপেনলি ঘুষ চাইতেছে। হুম, কিন্তু তারা এটা ঘুষ মনেই করে না, তাদের কাছে এটা কোনো Normal বিষয়ই বিষয়। না। তার আমি আবার যখন কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে তাদের যেই ট্রেন আছে, এই ট্রেনে করে মোম্বাসা যাব, প্রায় 400 কিলোমিটার। এখানে যাওয়ার পথে যেই আছে এয়ারপোর্টে, এমন সিকিউরিটি আমি আমার জীবনে এয়ারপোর্টে এরকম সিকিউরিটি দেখিনি। কেনিয়াতে? হ্যাঁ, আচ্ছা, ওই ওই তাদের ওই জায়গাটা সম্ভবত একটু খারাপ হইতে পারে, আমার জানা নেই, নাহলে তো এত সিকিউরিটি থাকতো না। প্রথমে একবার চেক করছে, পরে আরেকবার চেক করছে, পরে আরেকবার চেক করছে, লাস্টে ওই তিনজনই যখন আমার পেস্টেজ দেখছে আমার ছেড়ে দিয়েছে। আচ্ছা, কারণ এখানে গ্যাস নিয়ে যাওয়া যাবে না, আমার তো গ্যাস চুলা থাকতো আমার লাগে। আচ্ছা, আচ্ছা, তো কারণ আমি যেখানে রাস্তার মধ্যে মাঝে মধ্যে আমার রান্না করে খেতে হয়। খাইতে মন চাইলে আমি খেয়ে ফেলবো, তো ওইগুলো কিছু নিতে দিবে না। তারপর আমি বলছি আমি এরকম এরকম ট্রাভেল পেজ দেখাইছি, পরে তারা খুশি হয়ে গেছে। কিন্তু লাস্টে একটা পোলা পড়ছে, ছোটখাটো পুলিশ, ওনার দিকে আমারও মায়া লেগে গেছে, ওরা হয় ঠিক আছে যেতেছে। পরে আমি আর 5 রিয়াল সৌদির টাকা দিয়ে দিই, আমি এটা চলবো, চলবো। আচ্ছা, আমি এলাম কেনিয়াতে, আর সৌদির টাকা দিয়ে আমি তারপরে ট্রেনে যাই উঠছি। তো তাহলে তো মানে ঘুষ, কেনিয়াতে ঘুরতে হলে আমাকে প্রচুর টাকা খরচ করতে হবে, মানে ঘুষে ঘুষে তো অনেক টাকা চলে যাবে। এমনি কি ওই দেশগুলোতে মোটামুটি খরচ আছে আমার প্রতিদিন খাবার, যেমন এক বেলা আমি এই যে ডিম দিয়ে খাইছি, ডিম দিয়ে খাইতে আমার 300-400 টাকা বিল হয়েছে, 500 টাকাও বিল হয়েছে। কেনিয়াতে এক লিটার পানির দাম 150-200 টাকা। এটা কি আপনার থেকে বেশি রেখেছে নাকি ওই অরিজিনাল? দেশে তো পানির সংকট, ওই দেশে অধিকাংশ মানুষ কৃষি করতে পারে না তো পানির জন্যই, আচ্ছা, সবার কাছে সেম, বেশি রাখে না। তো পানি কম খায় এই দেশের মানুষ? খুব কম খায়, পারলে পানি না খাই বাঁচে, এই অবস্থা। খায় কি কেনিয়ার মানুষজন কি খায়? আমরা তো 3 বেলা ভাত খাই। তারা হচ্ছে তাদের খাবারটা হচ্ছে ইউনিক টাইপের, এক ধরনের কি বলে এটারে, রোল টাইপের কি যেন আছে, কি দিয়ে বানায় আমি জানি না, এগুলা খায়। তারপরে অধিকাংশ তারা যে রান্নাগুলা করে, মাংস যে খায়, এগুলা সম্ভবত পানির মধ্যে কিভাবে গরম করে, একটু কাঁচা কাঁচা মতোই মনে হয়। আচ্ছা, কিভাবে রান্না করে আমি জানি না। আচ্ছা, আপনি যেহেতু কেনিয়া গিয়েছেন, আফ্রিকান দেশে গিয়েছেন, আমি ভিডিও দেখেছি, আমি জানি না প্রশ্ন শুনতে কেমন লাগবে, দেখেছি যে ইঁদুরকে তারা ফ্রাই করে খাচ্ছে, এরকম ভিডিও আমি দেখেছি। আসলে কি আফ্রিকান মানুষজন এমন খাবার দাবারের ক্ষেত্রে? আমি যে যে আনসিন আফ্রিকা একটা ছেলে আছে, আফ্রিকার গ্রাম গুলাতে ঘুরে, ও একদিন আমি তখন ছিলাম নাইরোবিতে, আর ও ছিল সম্ভবত কোন একটা দেশে ছিল আফ্রিকার।
ও আমার ভিডিও ফোন দিছে, দেখাই যাচ্ছে ইঁদুর, এই বিশাল বড় একটা ইঁদুর, এটা বিক্রি করবে। তো তার আমি গেলাম এই ইঁদুর কিনবো কি করতে, তো এইগুলো সম্ভবত খাই, তখন ও যেটা বলছিল। মানে আপনি চোখে দেখেননি সামনাসামনি? না, ধরুন আপনি তো আফ্রিকায় গিয়েছেন, ওদের আনকমন কিছু খাবার শুনতে চাই, বা যেগুলো আপনি দেখেছেন নিজ চোখে, যেগুলো ওরা খায়, কি ধরনের খাবার খায় ওরা আনকমন? আসলে আমি খাবারটা নিয়ে আমি একটু ব্যতিক্রম বলতে আমার যদি পছন্দ মতো খাবার না হয় আমি খাইতে পারি না। না আপনার খাবার না, তারা খায় হ্যাঁ দেখেছেন এটাই আপনি তো, সেটা। তারা কিরকম জানি খাবার খায়, বেশিরভাগ কাঁচা কাঁচা টাইপের মনে হয়, রান্নাগুলো কেমন কেমন জানি লাগে। এই কারণে আমি প্রতিবেলা আমি নিজে মানে ডিম দিয়ে তাদেরকে বুঝাইতাম যে এইভাবে রান্না করতে, ওইভাবে রান্না করে তারপরে আমার দিতে, ওইভাবে খাইতাম। তাদের রান্না নিয়ে আমার আইডিয়াটা একটু কম। না তাদের রান্না নিয়ে না, ধরুন তাদেরকে এমন কিছু কি খেতে দেখেছেন যেটা দেখে আপনার কাছে অবাক লেগেছে, যে এই কি খাচ্ছে? রক্ত খায়, ব্লাড মানুষের? বিভিন্ন পশু, গরু আছে না, গরুর রক্ত খায়। আমি বলছিলাম যে আপনি এমনি নিজ চোখে আফ্রিকায় ব্লাড খেতে দেখেছেন? ও আচ্ছা ঠিক আছে। না তাহলে আপনি না, মাসাই মারাতে খায়, কিন্তু আমি ওখানে যেতে পারিনি, ওখানে প্রচুর টাকা লাগে। আচ্ছা আমি জানি, তো আমি চাইছিলাম ওটা দেখার, কিন্তু ওখানে প্রায় আমি যদি যাই 2 লাখ টাকার মতো খরচ একটা ট্রিপের, মানে যাবো আর আসবো প্রায় 4-5 দিন একটা ট্রিপ, এখানে প্রায় খরচ হবে 2 লাখ টাকা। তো এই চিন্তা করে, এত টাকা খরচ হবে এই চিন্তা করে আমি যাইনি। দেশগুলোতে টাকার মান কেমন আফ্রিকার? ধরুন উগান্ডা, কেনিয়ার টাকা রুয়ান্ডা। বাংলাদেশের টাকা সমান সমানই। কেনিয়ারটা আর উগান্ডা, রুয়ান্ডা? উগান্ডা হচ্ছে 30 টাকা বাংলাদেশের 1 টাকা। মানে আর উগান্ডা, রুয়ান্ডার বিষয়ে বলা উচিত, হ্যাঁ একটু জানতে চাই। এই দেশটা মানে এত পরিমাণের পরিষ্কার, আমি আজ পর্যন্ত যত দেশে গেছি এত পরিষ্কার দেশ দেখি নাই। তাদের টাকার মান কিন্তু আমাদের থেকে অনেক ডাউন, আচ্ছা অনেক কম, তারপরে এত পরিষ্কার কিভাবে? আমি তাদের দেশের এক কোণা থেকে আরেক কোণা গেলাম, আমি মনে করছি মনে হয় খালি সিটিটাই সম্ভবত পরিষ্কার, কিন্তু গ্রামে গঞ্জে যেখানেই গেছি আমি একটা সামান্য ময়লা ওই দেশে দেখিনি, একটা পলিথিনও দেখিনি, একটা কাগজও দেখিনি, একটাও দেখিনি। আমি সৌদি আরব এত উন্নত, দুবাই এত উন্নত, আমি কিন্তু সৌদি আরবের রাস্তায় ময়লা পরে দেখছি, দুবাইয়ের রাস্তায় দেখছি, কিন্তু ওই দেশে নাই। মানে এটা কি গভর্নমেন্ট থেকে এটা প্রেসার করে হচ্ছে নাকি কি নাগরিকরাই সচেতন? 1990 সালের দিকে তাদের মধ্যে দুইটা জাতি ছিল, তো ওই দুই জাতি প্রচুর পরিমাণের মারামারি করতো, ওই সময় 10 লক্ষ মানুষ মারা গেছে। তার পরবর্তীতে তারা বুঝতে পারলো যে এইরকম মারামারি করলে তো আমরা সবাই মরে যাব, তাহলে লাভ হবে কি? তারপরে তারা এটা বুঝতে পারে, তারপরে তারা একটা সরকার গঠন করলো, তারপর তারা নিয়ম করছে যে আমরা এখন থেকে দেশ গড়বো। তো তখন থেকে তারা ময়লা ফেলানো এই জিনিসটা বলছে যে ময়লা আর ফেলবে না। এখন এখন যেই তাদের সিচুয়েশনটা, কেউ যদি ময়লা ফেলে তারা এটা মনে করে শরম, এই কারণে কেউ ময়লা ফেলে না। অন্য অন্য দেশে ওই কেনিয়াতেও আছে ময়লা টোকায়, কিন্তু উগান্ডাতে কিন্তু ময়লা টোকানো মানুষ নেই, কারণ ময়লাই নেই, ময়লা টোকাইবো কি? গরিব মানুষ আছে প্রচুর, কিন্তু ময়লা টোকানো মানুষ নেই। এটা পরিষ্কারটা রাখে কিভাবে সেটা আমি জানলাম, যে তাদের দেশে প্রতি মাসের যে লাস্ট যে শনিবারটা আছে, এই শনিবারে তাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত মানুষ আছে, সাধারণ মানুষ সবাই রাস্তায় নামে, তার যে জমি আছে, তার বাসার সামনে যে রাস্তা আছে, এগুলো পরিষ্কার করতে হবে, যদি না নামে তার জরিমানা। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে ওই জরিমানার ভয়ে হোক আর যেভাবে হোক সবাই নিজ থেকেই হচ্ছে পরিষ্কার করে ফেলে। পরিষ্কার করে ফেলে, আর কেউ ময়লা ফেলেই না, তার মানে উঠানো লাগে না এত। তো আমি যেদিন চলে আসব ওই দিন ছিল শনিবার, রুয়ান্ডা থেকে আবার যেদিন আমি ইয়াতে ব্যাক করবো উগান্ডাতে, ওই দিন আমি দেখলাম যে কেউ পরিষ্কার করতেছে না, পুরো হইতে ময়লা তো নেই। আচ্ছা, তো এই রুয়ান্ডা উগান্ডা দেশগুলো কি বাংলাদেশ থেকে উন্নত? রুয়ান্ডাকে দেখে তো সবাই বলে যে তারা নাকি হচ্ছে এশিয়ার যে সিঙ্গাপুর আছে, এশিয়ার সিঙ্গাপুর, মানে উন্নত দেশ। মানে প্রচুর পরিষ্কার, তো তাদের দেখলে বুঝারই অপশন নেই তারা গরিব।